আসসালামু আলাইকুম, ফ্রেন্ড একাডেমির পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি তোমরা যারা নবম দশম শ্রেণীতে পড়তেছো তোমাদের যে ফিজিক্স চ্যাপ্টার, ফিজিক্সের বইটি আছে, এই ফিজিক্স বইয়ের দ্বিতীয় চ্যাপ্টার গতি নিয়ে আলোচনা করবো। এই গতি চ্যাপ্টারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, কারণ এই চ্যাপ্টারটা তোমরা যদি বিগত বছরে যদি বোর্ড কোশ্চেনগুলো যদি একটু অ্যানালাইসিস করো তাহলে দেখতে পারবা যে এই গতি চ্যাপ্টারটা দিয়ে প্রতি বছর একটা নিচে একটা কোশ্চেন থাকবে, আমাদের একটা কোশ্চেন থাকবেই নিচে। আর যদি শর্ট সিলেবাস থাকে তাহলে দুইটাও থাকতে পারে এবং এমসিকিউ আসে, 3 থেকে 4টা কিন্তু এমসিকিউ আসে। আজকে আমি এই গতি চ্যাপ্টারটা নিয়ে বেসিক নিয়ে আলোচনা করব। পরবর্তী ভিডিওতে তোমাদের কিন্তু এই গতি চ্যাপ্টারে তোমাদের ম্যাথ সলভ করে দেবো। দেখো প্রথমে কি আছে, দেখো চ্যাপ্টার ম্যাথ কি কি আছে, স্থিতি ও গতি। স্থিতি গতি কি, প্রথমে দেখো স্থিতি। স্থিতি কি, স্থিতি ধরো প্রসঙ্গ বস্তুর সাপেক্ষে যদি কোনো কিছু যদি স্থির অবস্থায় থাকে তাহলে তাকে কি বলে, স্থিতি। এবং প্রসঙ্গ বস্তুর সাপেক্ষে যদি কোনো কিছু গতিশীল থাকে তাহলে সেইটাই কি, গতি। একটু লিখে দিতে আছি, প্রসঙ্গ প্রসঙ্গ বস্তুর সাপেক্ষে যদি যদি কোনো কিছু স্থির অবস্থায় থাকে, স্থির অবস্থায় থাকে তাহলে তাকে কি বলে, তাকে স্থিতি বলে, স্থিতি বলে। বুঝছো? এবার কি, গতি। গতি এবং স্থিতির সংজ্ঞাটা সেই, এটাই সেই। শুধু এটাই স্থির, স্থিতি মানে কি, স্থির অবস্থায় থাকবে, এবং গতি, গতি মানে কি, এটা গতিশীল থাকবে। প্রসঙ্গ বস্তুর সাপেক্ষে, প্রসঙ্গ বস্তুর সাপেক্ষে কোনো কিছু গতিশীল থাকলে তাকে গতি বলে, গতি বলে। বুঝছো কিনা? সেই দুই স্থির, এটা স্থিতি মানে স্থির থাকতে, এবং গতি মানে এটা গতিশীল থাকবে। তো কি আছে, বিভিন্ন প্রকার গতি। বিভিন্ন প্রকার গতি বলতে কি বোঝায়, মানে গতির কয়েকটা শ্রেণী বিন্যাস। প্রথমে দেখো কি, সরলরৈখিক গতি। সরলরৈখিক গতি কাকে বলে দেখো, কিন্তু এটা প্রশ্নের ভিতরে কিন্তু অ্যান্সার আইসে যায়। সরলরৈখিক গতি মানে কি, মানে সরলরেখা বরাবর চলবে। ধরো একটা তোমার হাতে ধরো এই একটা পেন্সিল আছে, এই পেন্সিলটা তুমি যদি একটা সমান্তরাল একটা পৃষ্ঠে রাখি যদি তুমি সোজা মানে সমান্তরাল দিকে তুমি যদি একটা ধাক্কা দাও তাহলে ওইটা কিন্তু সমান্তরাল ভাবে মানে সোজাসুজি কিন্তু চলবে। তাহলে এই গতিটা কি, একটা সরলরৈখিক গতি। সরলরৈখিক গতি, তাহলে আমি সংজ্ঞাটা একটু লিখে দিই। সরলরৈখিক গতি কি, যে কোনো বস্তু দ্বারা গতিবিধি এমন হয় যে এটা সরলরেখা বরাবর ক্রিয়া করে, সরলরেখা বরাবর চলতে থাকে, সরলরৈখিক গতি। সরলরৈখিক গতি কোন বস্তু কণা গতি এমন হয় যে সরলরেখা বরাবর ক্রিয়া করে, রেখা বরাবর চলতে থাকে, তাকে সরলরৈখিক গতি বলে। গতি বলে সরলরৈখিক গতি গেল।
এবার কি আছে ঘূর্ণন গতি। ঘূর্ণন গতি এবং তোমার এই যে পর্যায়বৃত্ত গতি এবং ঘূর্ণন গতি এই দুইটার ভিতর কিন্তু সম্পর্ক আছে। আমি আগে এই দুইটা আলাদা আলাদা ভাবে বুঝাই দিই, তারপরে আমি সম্পর্কটা বলে দেবো। ধরো তুমি যখন তোমার বাসায় যখন ফ্যান চালাও, ফ্যান সুইচ যখন তুমি অফ করো, সুইচ অফ করার সময় কিন্তু ওই ফ্যানটা কিন্তু আস্তে 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 কিন্তু ওর গতি কমতে থাকে। ও কিন্তু মানে একই সময় পর পর কিন্তু আর ঘোরে না, আস্তে আস্তে কিন্তু ওর গতিটা কিন্তু স্লোই থাকে। তাহলে এই গতিটা কিন্তু তোমার ঘূর্ণন গতি। কারণ কি ঘূর্ণন গতির ক্ষেত্রে কিন্তু সময় আসবে না। ঘূর্ণন গতির ক্ষেত্রে ও শুধু একটা নির্দিষ্ট দূরত্বকে কেন্দ্র করে শুধু ঘুরতে থাকবে, কিন্তু নির্দিষ্ট সময় পর পর এই কথাটা কিন্তু ঘূর্ণন গতির ক্ষেত্রে আসবে না। দেখ আমি ঘূর্ণন গতির কি সংজ্ঞাটা লাগতেছি। ঘূর্ণন গতি, ঘূর্ণন গতি কি? ঘূর্ণন গতি কি যদি কোনো বস্তু কণার গতি যদি এমন হয় যে একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করিয়া নির্দিষ্ট দূরত্বে ঘুরতে থাকে, তাকে কি বলে? এই ঘূর্ণন গতি বলে। কোন বস্তু কণা বস্তু কণার গতি যদি এমন হয় যে নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে দূরত্ব অতিক্রম করে, নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে তাকে কি বলে? তাকে ঘূর্ণন গতি বলে। ঘূর্ণন গতি বলে। ঘূর্ণন গতির উদাহরণ কিন্তু তোমার ফ্যানটাই বেস্ট একটা উদাহরণ। এরপরে দেখো তোমার চলন গতি। আমি তোমার চলন গতিটা তোমার বলার আগে আমি পর্যাবৃত্ত গতিটা একটু বলে দিই, কারণ পর্যাবৃত্ত গতি এবং ঘূর্ণন গতির সাথে কিন্তু সম্পর্ক আছে। পর্যাবৃত্ত গতি বলতে গেলেই কিন্তু সময়ের একটা ব্যাপার আছে, কারণ পর্যাবৃত্ত গতিটার সংজ্ঞাটাই কিন্তু সময়ের একটা ব্যাপার আছে, কিন্তু ঘূর্ণন গতির ক্ষেত্রে কিন্তু সময়ের কোনো ব্যাপার নেই। সেম জিনিসই, কিন্তু এইটা কোনো সময় মানে না, কিন্তু পর্যাবৃত্ত গতি কি একটা সময়ের মধ্যে সময় মানে। ধর পর্যাবৃত্ত গতির এই সংজ্ঞাটা কি? যদি কোনো বস্তু কণার গতি এমন হয় যে একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে নির্দিষ্ট সময় পর পর একই দিকে একই দূরত্ব অতিক্রম করে, তাহলে তাকে কি বলে? পর্যাবৃত্ত গতি বলে। ধরো তোমার ফ্যানটা তুমি যখন অন করো, তখন যখন রানিং হয়ে যায়, ফ্যানটা যখন রানিং হয়ে যায় তখন কিন্তু ও কিন্তু নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট দূরত্বই কিন্তু অতিক্রম করে। আর যখন তুমি সুইচটা যখন অফ করো বা সুইচটা তুমি প্রথমে যখন অন করো, তখন কি ও আস্তে আস্তে ঘুরতে ঘুরতে কিন্তু ও রানিং ওঠে। তাহলে এই তুমি যখন অন করো এবং অফ করো এই দুইটাই কিন্তু তোমার ঘূর্ণন গতির উদাহরণ। কিন্তু যখন ও মিডল টাইমে থাকে, যখন ও রানিং হয় ফ্যানটা, তখন কিন্তু এটা কিন্তু পর্যাবৃত্ত গতি। পর্যাবৃত্ত গতির আরেকটা ভালো উদাহরণ কি হলো? আরেকটা ভালো উদাহরণ হলো যে আমাদের পৃথিবীকে কেন্দ্র করে কিন্তু চাঁদ কিন্তু ঘোরে, এটা তোমরা সবাই জানো। কিন্তু পৃথিবীর সাথে কিন্তু চাঁদের কিন্তু বেঁধে রাখা হয় নাই, কারণ এই কোনো রশি বা কোনো কিছু ছাড়াই কিন্তু আল্লাহ কিন্তু রাখছে এই চাঁদটাকে, কিন্তু এই পৃথিবীর সাথে কিন্তু বেঁধে রাখে নাই। কারণ তারপরও কিন্তু একই সময় পর পর কিন্তু চাঁদ কিন্তু আমাদের পৃথিবী কিন্তু প্রদক্ষিণ করে কিন্তু ঘোরে, এবং একই ডিস্টেন্স বজায় রেখে কিন্তু নির্দিষ্ট সময় পর পর কিন্তু ঘোরে, মানে একই দূরত্ব অতিক্রম করে। এটা কিন্তু তোমার পর্যাবৃত্ত গতির একটা ভালো একটা উদাহরণ, বেস্ট উদাহরণ। কি পর্যাবৃত্ত গতি? আমি পর্যাবৃত্ত গতিকে উপর দিয়ে রাখি, দুটো একসাথে থাকলে ভালো বুঝতে। পর্যাবৃত্ত গতি
পর্যায়বৃত্ত গতি, পর্যায়বৃত্ত গতি। পর্যায়বৃত্ত গতির উদাহরণ কি? সংজ্ঞাটা আগে লাগি। কোন বস্তু কণা গতি যদি এমন হয় যে নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট কোন বস্তু কণার গতিগতি এমন হয় যে নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে নির্দিষ্ট সময় পর একই দূরত্ব অতিক্রম করে তাকে পর্যায়বৃত্ত গতি বলে। এখন দেখো পর্যায়বৃত্ত গতি এবং ঘূর্ণন গতির সম্পর্কটা কি। দেখো পর্যায়বৃত্ত গতির ক্ষেত্রে কিন্তু এক্সট্রা একটা জিনিস আছে কি, সময়। কিন্তু ঘূর্ণন গতিতে কিন্তু তোমার সময়ের কোনো ব্যাপার নাই। যেহেতু তোমার পর্যায়বৃত্ত গতির ভিতরে তোমার ঘূর্ণন গতির ভিতরে যে বৈশিষ্ট্য, পর্যায়বৃত্ত গতির ভিতরেও একই বৈশিষ্ট্য আছে, কিন্তু সময়টা কি অতিরিক্ত আছে। সময়টা অতিরিক্ত থাকার কারণে কি আমরা বলতে পারি কি যে সকল পর্যায়বৃত্ত গতি ঘূর্ণন গতি, কিন্তু সকল ঘূর্ণন গতি কিন্তু পর্যায়বৃত্ত গতি না। কারণ ঘূর্ণন গতির ক্ষেত্রে কি সময়ের কোনো ব্যাপার নাই, কিন্তু পর্যায়বৃত্ত গতির ক্ষেত্রে কি সময়ের একটা ব্যাপার আছে। তাহলে আমরা কি বলতে পারি যে সকল পর্যায়বৃত্ত গতি কি ঘূর্ণন গতি, কিন্তু সকল ঘূর্ণন গতি কি পর্যায়বৃত্ত গতি না। এটি কিন্তু তোমার পর্যায়বৃত্ত এবং ঘূর্ণন গতির ভিতরে যে সম্পর্কটা, এটা কিন্তু প্রায় তোমাদের 6 নাম্বার কোশ্চেনে কিন্তু আসে, প্রায় বোর্ডে আসে। তারপর তোমাদের স্কুলের যে এক্সাম গুলো এগুলো কিন্তু আসে। এবার তোমাদের কি আছে, এই অধ্যায়টা কিন্তু প্রচুর গুরুত্বপূর্ণ, মোস্ট গুরুত্বপূর্ণ। দেখো এরপর আছে কি চলন গতি। চলন গতিটা কিন্তু তোমার প্রায় আসে এক্সামে, কিন্তু চলন গতিটা কিন্তু একটু সব গতির চেয়ে কিন্তু একটু ভিন্ন। চলন গতি চলন গতি দেখো তুমি চলন গতির আগে সংজ্ঞাটা বোঝো। ধরো চলন গতিটা কিন্তু একটু নিখুঁতভাবে বলতে হয়, কারণ চলন গতিটা কিন্তু একটু পেঁচ আছে। কারণ তুমি ধরো তোমার চলন গতির সংজ্ঞা কি, যদি কোনো বস্তু কণার গতি যদি এমন হয় যে ওই বস্তুর সকল কণা একই সময়ে একই দিকে ক্রিয়া করে, কিন্তু সকল কণা ধরো একটা বস্তুর ভিতরে যতগুলো কণা আছে, মানে যা দিয়ে যে উপাদান দিয়ে এই বস্তুটা তৈরি, ওই বস্তুটার ভিতরে যে কয়টা উপাদান আছে, ওই প্রত্যেকটা উপাদান কি একই সময় একই দিকে চলতে হইবে, তাহলেই আমরা বলতে পারবো কি ওইটা চলন গতি। দেখো চলন গতির একটা উদাহরণ তোমাদের বইতে যে উদাহরণটা দেওয়া আছে, এটা কিন্তু প্লেনের উদাহরণ দেওয়া আছে। প্লেন যখন চলে মানে আকাশে ওড়ে, তখন কিন্তু প্লেনের কিন্তু সকল কণা একই সময়ে একই দিকে কিন্তু ক্রিয়া করে। আমার প্লেনের একটা পাখা একদিকে এবং আরেকটা পাখা অন্যদিকে, কিন্তু এইটা কিন্তু থাকে না, দুটো পাখা কিন্তু একই দিকে থাকে, এক লেভেলে থাকে। কিন্তু তুমি এখন তাহলে বলতে পারো যে বাস যে চলে, বাস যখন ধরো তোমার সরল রেখায় চলে, যখন সোজা রাস্তায় চলে, তখন তুমি ওইটারে কি চলন গতি বলতে পারবা। কিন্তু বাস যখন তোমার এই ধরো একটা তোমার রাস্তা, এটা কি তোমার রাস্তা, এটা কি সরল রেখা, আর এটা কি বাস, এটা কি বাস, এই যে বাস এবং এই যে তোমার রাস্তা। এখন তোমার বাসটা এই সোজা সরলরেখা এই পর্যন্ত যখন ক্রিয়া থাকে, তখন কি এইটাকে বলা কি
চলন চলন গতি, চলন গতি কিন্তু তুমি বলতে পারছো। কিন্তু যখনই তোমার এই জায়গা দিয়ে যখন ও এই মরে যাইবে, মরে যায়, তখন কিন্তু তোমার এই বাসের চাকা কিন্তু তোমার এই মোড়ের এইদিকে কিন্তু ঘুরে যাইবে, কিন্তু তোমার এই বাসের যে বডি, বডি কিন্তু এই সোজা সরল সোজা কিন্তু হবে। তাহলে কি দিক পরিবর্তন হয়েছে, তোমার চাকার দিক একদিকে চলে গেল। চাকা কি বাসের একটা উপাদান, বাসের একটা কণা, তাহলে কি চাকার দিকটা কি একদিকে হয়ে যাইতেছে, এবং তোমার কি বাসের যে তোমার সামনের যে বডিটা, ওই বডিটা কিন্তু মারার দিক হইতেছে। তাহলে কি ভাই এটাকে কিন্তু আমরা কোনোভাবেই চলন গতি বলতে পারবো না, কিন্তু যখন সরলরেখায় চলবে, যখন সোজা চলবে, তখন কিন্তু আমরা ওটাকে কি বলতে পারবো, চলন গতি বলতে পারবো। এখন চলন গতির তুমি সংজ্ঞাটা লিখি। কোন বস্তু কণা, কোন বস্তু কণা গতি যদি এমন হয় যে বস্তুর সকল কণা একই সময়ে একই দিকে ক্রিয়া করে, তাকে কি বলে, চলন গতি বলে। চলন গতি উদাহরণ দেন দিতে পারো। উদাহরণ তোমাদের বইতে আছে দেওয়া, তারপর আমি এটি একটা উদাহরণ দিলাম তোমাদের যেন মনে থাকে। উদাহরণ কি তুমি দিতে পারো, কি দিতে পারো, প্লেন দিতে পারো। উদাহরণ লাগবে না, উদাহরণ তোমাদের বইতে আছে, উদাহরণ তোমরা বইতেই পাবা। ধরুন এরপর কি আছে তোমাদের, আর একটা কি বিভিন্ন প্রকার গতি, কয়টা, 5টা গতি। বিভিন্ন প্রকার গতির ভিতর কি 5টা গতি কি চারটি আমাদের কাভার হয়েছে, তাই কি হয়েছে, কাভার হয়েছে। এখন আজকে সরলরৈখিক গতি, না সরল স্পন্দন গতি, সরল স্পন্দন গতি। আচ্ছা সরল স্পন্দন গতিটা কি, সরল স্পন্দন গতিটা হইলো যে তোমার তোমার যখন যে যদি কোনো বস্তু কণার গতি যদি এমন হয় যে ওই বস্তু যে মানে ওই বস্তুর গতিটা প্রথমে তোমার ওই বস্তুর গতিটা কি সর্বোচ্চ বেগ পর্যন্ত যাইবে, কিন্তু পরবর্তীতে যে বেগটা তুমি পাবা তার বিপরীত দিকে যাইবে। পরবর্তীতে যে তোমার দূরত্বটা অতিক্রম করবে সেইটা কি তোমার বিপরীত দিকে যাইবে, এবং প্রথম যে দূরত্ব অতিক্রম করবে তার চাই কি সামান্য কম হইবে, তার চাই কি হবে সামান্য কম হইবে। তাহলে তুমি এখন কি ধরো তুমি সরলরৈখিক গতির সংজ্ঞাটা একটু বলতে পারো, সরলরৈখিক গতির সংজ্ঞাটা কি? দেখো এখন কি সরল স্পন্দন গতি, এই চারটি গতি কিন্তু আমাদের কাভার হয়েছে। এখন সরল স্পন্দন গতিটা কি, সরল স্পন্দন গতিটা আছে। দেখো সরল স্পন্দন গতিটা কি, সরল স্পন্দন গতিটা একটা বিশেষ ধরনের কি পর্যায়বৃত্ত গতি, কি একটা বিশেষ ধরনের পর্যায়বৃত্ত গতি। পর্যায়বৃত্ত গতি কি সেটা তো তোমরা আগেই জানো। এখন একটা বিশেষ ধরনের পর্যায়বৃত্ত গতি হইল কি তোমার সরল স্পন্দন গতি। সরল স্পন্দন গতিটা কি, সরল স্পন্দন গতিটা হইল যে এই সরল স্পন্দন গতির বেলায় একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে স্থির অবস্থায়, একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে স্থির অবস্থায় ওই বিন্দুর দুই পাশে বস্তুটি কি স্পন্দিত হয়। আর একটা নির্দিষ্ট বিন্দু থেকে স্থির কিন্তু বস্তুটা কিন্তু স্থির থাকবে। একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে ওইটা কি দুই পাশে বস্তুটি স্পন্দিত হয়। তাহলে কি কোনো বস্তু কণার গতি যদি এমন হয় যে ওই বস্তুটি স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে, যাত্রা শুরু করে একটা নির্দিষ্ট বিন্দুতে দুই দিকে স্পন্দিত হয়, এবং কেন্দ্রবিন্দুতে কি সর্বোচ্চ বেগ প্রাপ্ত হয়। কেন্দ্রবিন্দুতে যাই মানে সর্বোচ্চ সীমায় যাই কি সর্বোচ্চ বেগ প্রাপ্ত হয়, যতদূর যাইতে পারে অতদূর যাই কি ও সর্বোচ্চ বেগ প্রাপ্ত হয়। তারপরে কি সর্বোচ্চ বেগ প্রাপ্ত হওয়ার পরে ও কি ধীরে ধীরে আবার ওর বেগ কমতে থাকে। বেগ কমতে কমতে কি এক সময় কি ও স্থির হয়ে যায়।
এক সময় স্থির হইয়া আবার কি করে ও গতিপথ পরিবর্তন করে ঠিক যেদিকে ও দূরত্ব অতিক্রম করছে ওই বিপরীত দিকে কি ও দূরত্ব অতিক্রম করবে, কিন্তু ও বিপরীত দিকে যে দূরত্বটা অতিক্রম করবে ওই দূরত্বটা কিন্তু আর প্রথম দূরত্বের চেয়ে সামান্য কম হবে। বুঝতে পারছো? একটু প্যাস প্যাস মনে হইতে ক্লিয়ার করে দিতেছি। সরল স্পন্দন গতি, সরল স্পন্দন গতি উদাহরণ দিলে কিন্তু ক্লিয়ার বুঝে যাবো। উদাহরণ হইলো কি, আগে সংজ্ঞাটা লিখি তারপর উদাহরণটা দেখতেছি। যদি কোনো বস্তুকণার গতি এমন হয় যে স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে, স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে দুই দিকে স্পন্দিত হয়, দুই দিকে স্পন্দিত হয়, কি করে দুই দিকে স্পন্দিত হয় এবং কেন্দ্রবিন্দু থেকে সর্বোচ্চ বেগ প্রাপ্ত হয়, কেন্দ্রবিন্দুতে সর্বোচ্চ বেগ প্রাপ্ত হয়, সর্বোচ্চ বেগ প্রাপ্ত হয় এবং এই সর্বোচ্চ বেগ প্রাপ্ত হওয়ার পর কি আবার ধীরে ধীরে কি হয়, আবার ধীরে ধীরে কি বেগ কমতে থাকে এবং কমতে কমতে কি একসময় স্থির হয়ে যায়, সর্বোচ্চ বেগ প্রাপ্ত হয় এবং ধীরে ধীরে স্থির হয়, ধীরে ধীরে স্থির হয়। এটা লাগবে না, আমি সংখ্যাটা একটু শর্টকাট দিতেছি। বেগ প্রাপ্ত হয় তারপরে কি, এরপর গতিপথ পরিবর্তন করে, গতিপথ পরিবর্তন করে ঠিক তার বিপরীত দিকে, ঠিক তার বিপরীত দিকে দূরত্ব অতিক্রম করে। তাকে কি বলে? সরল স্পন্দন গতি বলে। সরল স্পন্দন গতি বলে, সরল স্পন্দন গতি বলে। বুঝছো কিনা? এখন এটা কিন্তু তোমার ধরনের উদাহরণটা কিন্তু বেস্ট। এবার কি আছে এগুলো কিন্তু বুঝতে পারছো কিনা? বিভিন্ন প্রকার গতি কিন্তু শেষ, বিভিন্ন প্রকার গতি কি শেষ। দেখো এখন কি তোমাদের বিভিন্ন প্রকার গতি কি শেষ, বিভিন্ন প্রকার গতি কি শেষ। এখন কি আছে? স্কেলার এবং ভেক্টর। স্কেলার ভেক্টর, এই স্কেলার ভেক্টরটা কিন্তু তোমরা যখন ইন্টারে উঠবা তখন কিন্তু এটা কিন্তু অনেক বেশি, মানে ভেক্টরের একটা আলাদা একটা চ্যাপ্টারই আছে ফিজিক্সে, স্কেলার ও ভেক্টর। প্রথমে দেখো তুমি স্কেলার কি, স্কেলার বলতে কি বুঝো? ধরো তুমি তোমার বন্ধু তোমার বাড়িটা কি চেনে না। এখন তোমার বন্ধু তোমার কাছে জিজ্ঞেস করলো যে তোমার বাড়িটা কত কিলোমিটার, ওর জায়গা থেকে কত কিলোমিটার। তুমি বললা যে এটা 10 কিলোমিটার আমার বাড়ি, তোমার বাড়ি থেকে আমার বাড়ি কি 10 কিলোমিটার দূরে। তো তুমি কিন্তু দিক বলো না, কি করছো? তুমি কিন্তু দিক বলো না, তুমি কিন্তু বলছো যে 10 কিলোমিটার দূরে, শুধু মান বলছো। তাহলে যেহেতু তুমি শুধু মান বলছো, দিক কিন্তু বলো না, তাহলে কিন্তু তোমার বন্ধু কিন্তু তোমার বাড়িটা কিন্তু খুঁজে পাইবে না। খুঁজে যদি পাইতে হয় তোমার চাইরো দিকে কি আর 10 কিলোমিটার করে দূরত্ব যাইতে হইবে, তারপরে যদি ও খুঁজে পায় তাহলে পাইবে। কিন্তু যদি তুমি বললে দাও যে পশ্চিম দিকে বা উত্তর দিকে 10 কিলোমিটার, তাহলে কিন্তু তোমার বন্ধু কিন্তু সহজেই খুঁজে পাইবে। তাহলে যেসব
যে সব জিনিস আমরা শুধু মান দিয়ে প্রকাশ করতে পারি, দিকের কোনো প্রয়োজন হয় না, তাকে কি বলতে পারি আমরা? স্কেলার রাশি। যে সব রাশি আমরা শুধু মান দিয়ে প্রকাশ করতে পারি তাকে কি বলে? আমরা স্কেলার রাশি বলতে পারি। যেমন তোমার এই যে একটা কি কলম, এই কলমটা কিন্তু তুমি, কলম বাদ দাও, তোমার ভর কিন্তু তোমার ভর কিন্তু তুমি বলতে পারো যে 50 কেজি বা 10 কেজি বা 40 কেজি 50 কেজি, তুমি কিন্তু শুধু বললেই কিন্তু বলতে পারো, মান বললেই কিন্তু তুমি কিন্তু প্রকাশ করতে পারো। তারপর কি তোমার যে দৈর্ঘ্য, তুমি দৈর্ঘ্য মাপতে পারো। ধরো এই কলমটার দৈর্ঘ্য কত, ধরো 10 সেন্টিমিটার, কলমটার দৈর্ঘ্য কত 10 সেন্টিমিটার, তাহলে তুমি বলতে পারো কি কলমটার দৈর্ঘ্য 10 সেন্টিমিটার। কিন্তু এই কলমটার দৈর্ঘ্য যে 10 সেন্টিমিটার বললে কিন্তু তুমি বোঝো যে এই কলমটার দৈর্ঘ্য আসলে 10 সেন্টিমিটার। কিন্তু তোমার এই কলমটার দৈর্ঘ্য প্রকাশ করার জন্য কিন্তু তোমার কোনো দিকের প্রয়োজন হয় না। বুঝতে পারছো? দিকের প্রয়োজন কিন্তু হয় না। এখন আমি সংজ্ঞাটা লিখি। যেসব রাশি প্রকাশের জন্য মানের প্রয়োজন হয়, মানের মানে শুধু মান দিয়ে প্রকাশ করতে পারি, প্রকাশের জন্য দিকের পরিবর্তন হয় না, দিকের প্রয়োজন হয় না। যেসব রাশি শুধু মানের মাধ্যমে প্রকাশ করা যায়, মানের মাধ্যমে প্রকাশ করা যায়, প্রকাশ করা যায় তাকে কি বলে? স্কেলার রাশি। স্কেলার রাশি বলে। স্কেলার রাশি বলে। এখন কি ভেক্টর রাশি, ভেক্টর রাশি এবং স্কেলার রাশি একটু সেম। ধরো ভেক্টর রাশি কি? ভেক্টর রাশি হলে যাইয়া তোমার যে মান এবং দিকের উভয়েরই প্রয়োজন হয়, মান এবং দিকের কি উভয়েরই প্রয়োজন হয়। ভেক্টর রাশি কি মান এবং দিকের উভয়ের প্রয়োজন হয়, সেটি কিন্তু ভেক্টর। ধরো তোমার এখন দেখো কি তোমার ভেক্টর রাশি কি, ভেক্টর রাশি এবং স্কেলার রাশির সংখ্যা কিন্তু সেই। এই ভেক্টর রাশি কি স্কেলার রাশিতে কি তোমার দিকের কোনো প্রয়োজন হয় না, কিন্তু ভেক্টর রাশিতে কি দিকের প্রয়োজন হয়। দিক ছাড়া মানে যে রাশি প্রকাশের জন্য দিকের মান এবং দিক উভয়ের প্রয়োজন হয় তাকে কি বলে? ভেক্টর রাশি বলে। আর কি যেসব রাশি প্রকাশের জন্য, যেসব রাশি শুধু মানে মানের মাধ্যমে প্রকাশ করা যায় তাদেরকে কি বলে? স্কেলার রাশি। এবং ভেক্টর রাশি বলে কাকে? যে সব রাশি প্রকাশের জন্য মান এবং দিক উভয়ের প্রয়োজন হয় তাকে কি বলে? ভেক্টর রাশি বলে। এখন ভেক্টর রাশি তোমার স্কেলার রাশি একটা উদাহরণ দেখো তুমি। উদাহরণ 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 বহুত দেওয়া যায়, আমি কয়েকটা উদাহরণ দিই। ভর, তাপমাত্রা, দৈর্ঘ্য, এই ইত্যাদি অনেক উদাহরণ আছে। এরপরে দেখ কি ভেক্টর রাশি। ভেক্টর রাশি, ভেক্টর রাশিটা কি মানে যেসব রাশি প্রকাশের জন্য, যেসব রাশি প্রকাশের জন্য মান ও দিক উভয়ের প্রয়োজন হয়, উভয়ের প্রয়োজন হয় তাকে কি বলে? ভেক্টর রাশি বলে। ভেক্টর রাশি, ভেক্টর রাশি বলে। ভেক্টর রাশির কি কয়েকটা উদাহরণ দেখো। উদাহরণ কি কি আছে? বহুত উদাহরণ আছে, আমি কয়েকটা উদাহরণ দিই তোমাদের। উদাহরণ ভেক্টর রাশির উদাহরণ কি কি?
ভেক্টর রাশি কি মান এবং দিক কি দুটোই লাগবে। এখন দেখো এই ভেক্টর রাশি কিন্তু মান এবং দিক কিন্তু দুটোই কিন্তু লাগে, কিন্তু তুমি যদি স্কেলার রাশির ক্ষেত্রে বলো তাহলে স্কেলার রাশি কিন্তু শুধু তুমি দিয়েই কোনো কোনো কিছু তার শুধু তুমি মান দিয়েই প্রকাশ করতে পারো, কিন্তু ভেক্টর রাশির ক্ষেত্রে কিন্তু তোমার লাগবে মান এবং দিক কিন্তু উভয়ই লাগবে। ঠিক আছে, মান এবং দিক কি উভয়ই লাগবে। এটা কিন্তু শুধু সংখ্যা দিয়ে প্রকাশ করা যাবে না, এটার জন্য কিন্তু দিকও লাগবে। আর তোমার ওজন, ওজন কিন্তু সেম না। তোমার ওজন ওজন কিন্তু দিকের উপর নির্ভর করে, কারণ তোমার ওজন বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের হইতে পারে। ঠিক আছে, তাহলে কি ভেক্টর রাশি কি ভেক্টর রাশি হইলো যে তোমার যে রাশির কি মান এবং দিক উভয়ই লাগে, প্রকাশ করার জন্য মানও লাগে এবং দিকও লাগে, তাদেরকে কি বলে ভেক্টর রাশি। আর স্কেলার রাশি কিন্তু মান এবং শুধু মান দিয়েই প্রকাশ করা যায়। বুঝছো কি? এবার কি আছে, এবার আছে তোমার দূরত্ব এবং সরণ। দূরত্ব এবং সরণ এটা সিম্পল বিষয়। এখন তোমার দূরত্ব এবং সরণ কি আছে, তুমি এই আঁকা বাঁকা পথে ধরো এই একটা বিন্দু, এই বিন্দু দিয়ে তুমি এই জায়গায় ঘুরে, এই জায়গা তোমার কি বি একটা বিন্দু, এই বি বিন্দু বি, এইটা তোমার ধরো এইটা ধরো বি, এইটা ধরো সি। এখন তুমি এই জায়গা দিয়ে ঘুরে 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 মোট সম্পূর্ণ আঁকাবাঁকা রাস্তাটা তুমি অতিক্রম করলা। অতিক্রম করার পর তোমার মোট দূরত্ব হয়েছে কত, ধরো 10 কিলোমিটার। কত কিলোমিটার? 10 কিলোমিটার। এবং তুমি এই সেম জায়গায় তুমি যদি এই সোজা যাও, সোজা যাও, সোজা গেলে কি হয় তোমার কিন্তু এই জায়গাতে ধরো তোমার দূরত্ব কত হয়, ধরো এই জায়গাতে তোমার 7 কিলোমিটার। তাহলে কি এই যে তুমি সম্পূর্ণ যে একা বাঁকা পথটা যে অতিক্রম করছো এইটা কি তোমার দূরত্ব, দূরত্ব। আর তুমি যে সোজাসুজি, তুমি যে সোজাসুজি যে পথ অতিক্রম করছো এইটা কি সরণ, সরণ। তাহলে এবং দূরত্ব এবং সরণের সংজ্ঞাটা কি? দূরত্ব হইলো কি কোনো বস্তুর মোট অতিক্রান্ত পথকে কি বলে, দূরত্ব বলে। এবং সরণ কি কোনো বস্তুর আদি এবং শেষ অবস্থানের মানে ন্যূনতম সরলরৈখিক দূরত্বকে কি বলে, সরণ বলে। এখন দেখো তুমি দূরত্ব এবং সরণের কি সংজ্ঞাটা তুমি লেখো, সংজ্ঞাটা আমি লিখে দিতেছি। মেইন কি তোমার সংজ্ঞা মুখস্থ কোনো বিষয় না। তুমি যদি ফিজিক্সে কিন্তু তোমার মুখস্থ সংজ্ঞা কিন্তু মুখস্থ করা লাগে না। ঠিক আছে, সংজ্ঞা কিন্তু মুখস্থ করা লাগে না। তুমি যদি বিষয়টা বুঝো তাহলে কিন্তু সংজ্ঞা তুমি এমনি নিজে নিজেই পারবা। তাহলে কি দূরত্ব বস্তুর মোট অতিক্রান্ত পথকে কি বলে, পথকে দূরত্ব বলে। দূরত্ব বলে। এমনকি সরণ কি কোন বস্তু অতিক্রান্ত কোন বস্তুর আদি এবং শেষ অবস্থানের ন্যূনতম সরলরৈখিক দূরত্বকে কি বলে, সরণ বলে। কোন বস্তু আদি ও শেষ অবস্থানের ন্যূনতম সরলরৈখিক দূরত্বকে কি বলে, সরণ বলে। সরণ বলে। বুঝছো?
বুঝছো কিনা দেখো, স্কেলার ভেক্টর গেছে, দূরত্ব সরণ গেছে। দূরতিবেগ, দূরতিবেগ কি? দূরত্ব হচ্ছে কি সময়ের সাথে সাথে দূরত্ব পরিবর্তনের হারকে কি বলে? দূরত্ব বলে। দূরত্ব কি সময়ের সাথে সাথে দূরত্ব পরিবর্তনের হার কি বলে? দূরত্ব বলে। তাহলে দূরত্বের সাথে সম্পর্ক কার? দূরত্বের এবং বেগের সাথে সম্পর্ক কার? সরণের। এটা কিন্তু একটু মাথায় রাখতে হবে যে দূরত্ব কাকে বলে? সময়ের সাথে সাথে দূরত্ব পরিবর্তনের হারকে কি বলে? দূরত্ব বলে। সময়ের সাথে দূরত্ব পরিবর্তনের হারকে কি বলে? হারকে দূরত্ব বলে। দূরত্ব বলে। আর কি বেগ? কি বেগ কাকে বলে? দূরত্বের সাথে সম্পর্ক দূরত্ব, ওই দূরত্বের সাথে সম্পর্ক দূরত্বের, সময়ের সাথে সাথে দূরত্ব পরিবর্তনের হারকে দূরত্ব বলে। এবং তোমার বেগের সাথে সম্পর্ক কার? সরণের। সময়ের সাথে সরণের পরিবর্তনের হারকে বেগ বলে। এবং দূরত্ব এবং বেগের মাত্রা কিন্তু সেম। মাত্রা কি? সেম। বেগের আমরা দূরত্বরে আমরা কি দিয়ে প্রকাশ করি? দূরত্ব আমরা কি দিয়ে প্রকাশ করি? দূরত্ব আমরা মাপি কি দিয়ে? দৈর্ঘ্য দিয়ে। তাহলে দৈর্ঘ্য ই কি? তোমার এল। দৈর্ঘ্যের মাত্রা কি? এল। আর দূরত্ব এস বাই টি। দূরত্বকে আমরা লিখতে পারি কি? দূরত্ব সমান কি? এস হইল কি তোমার দূরত্ব বাই কি? সময়, এস বাই টি। তাহলে তোমার এই দূরত্বের মাত্রা কি? দূরত্বের মাত্রা এল এবং নিচে কি তোমার টি। সময়ের মাত্রা কিন্তু টি, স্মল টি। তাহলে দূরত্বের মাত্রা আসে কি? এল। এটা যদি তুমি উপরে এই টিটাকে যদি তুমি উপরে উঠাও তাহলে কি হয়? টি ইনভার্স। তাহলে কি দূরত্ব এবং বেগের মাত্রা কিন্তু সেম। এই দূরত্ব এবং বেগের মাত্রা কিন্তু সেম। বুঝছো কিনা বলো? আশা করি বুঝতে পারছো। এবারে আছে কি তোমার ত্বরণ মন্দন। ত্বরণ এবং কি মন্দন। ত্বরণ এবং মন্দন এই বিষয়টা কিন্তু বুঝতে হবে ভালোভাবে। দূরত্ব হচ্ছে সময়ের সাথে বেগের পরিবর্তনের হার। এই ত্বরণ হচ্ছে কি? বেগের সাথে সময় পরিবর্তনের হার। ত্বরণ কি? ত্বরণ কাকে বলে? ত্বরণ হচ্ছে কি? সময়ের সাথে বেগের পরিবর্তনের হার কি বলে? বেগের সাথে সময়ের সাথে কি? ত্বরণ হচ্ছে সময়ের সাথে বেগের পরিবর্তনের হার। ত্বরণের সাথে তোমার কার সম্পর্ক? বেগের সম্পর্ক। ত্বরণ সময়ের সাথে কি? বেগের পরিবর্তনের হার। বেগের পরিবর্তনের হারকে কি বলে? ত্বরণ বলে। মন্দন কি? মন্দন হইল কি? ত্বরণ এবং মন্দন সেম, কিন্তু সেম না, সরি সেম কইলে ভুল হইবে। কারণ সময়ের সাথে বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। আবার মন্দন কাকে বলে? সময়ের সাথে বা ঋণাত্মক ত্বরণ কি? সহজ একটা সংজ্ঞা হইল কি? ঋণাত্মক ত্বরণকে মন্দন বলে। শেষ। আর একটা সংজ্ঞা আছে, ঋণাত্মক ত্বরণকে মন্দন বলে। ঋণাত্মক ত্বরণকে কি বলে? মন্দন বলে। এখন আমার বুঝছো কিনা? ত্বরণ মন্দন কিন্তু শেষ। এটা তোমরা যখন ম্যাথ করবে তখন ক্লিয়ার হয়ে যাবে সব বিষয়গুলো। ত্বরণ মন্দন তোমার বেগ
এগুলো সব ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। এবারে তোমার আছে কি গতির সমীকরণ। গতির কিন্তু বেশি সমীকরণ নাই, 5-6টা সমীকরণ আছে গতির মেইন সমীকরণ, ওইগুলো দিয়ে কিন্তু সূত্রগুলো আবার দিয়ে দিয়েছি, ঠিক আছে। আমি গতির সমীকরণগুলো লিখতেছি। এবার প্রথম গতির সমীকরণ, গতির সমীকরণ, গতির সমীকরণ এক নম্বরে লিখতে পারি কি, ইউ প্লাস বি ইকুয়াল ইউ প্লাস এটি, বি ইকুয়াল ইউ প্লাস এটি, এটি এখানে আমি লিখে দিতে আছি যে কোনটা কি, আমি পরে লিখে দিতে আছি এই সূত্রগুলো তুলে দিই। বি ইকুয়াল ইউ প্লাস এটি, এবার আছে কি এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। আমাদের কিন্তু শেষ। এখন আমাদের যে এই চ্যাপ্টার ম্যাপ ছিল, এই চ্যাপ্টার ম্যাপের কিন্তু এইগুলো কিন্তু আমরা সবই শেষ করছি। এখন তোমার এখানে কি আছে, গতির সমীকরণ আছে, আর একটা তোমার বিষয় আছে কি পরন্ত বস্তু। পরন্ত বস্তু কি একটা বিষয় আছে, পরন্ত বস্তুর বিষয়টা এমসিকিউর জন্য, গতির সমীকরণটা কিন্তু তোমার সিকিউর জন্য, সিকিউর জন্য। এখন এই গতির সমীকরণ এবং পরন্ত বস্তুর সূত্র এইগুলো দিয়ে আমি ম্যাথ সলভ করাই দেবো, এইগুলো দিয়ে আমরা ম্যাথ সলভ করাই দেবো, ঠিক আছে। কাল ওই সামনের ভিডিওতে আমরা এইগুলো দিয়ে ম্যাথ সলভ করাই দেবো। তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা এবং আমাদের ফ্রেন্ড একাডেমির সবাই সাথে থাকবা। তোমাদের যে কোনো সাবজেক্টে তোমরা যদি সমস্যায় পড়ো, তোমাদের সকল সমস্যার সাথে আমরা থাকবো, তোমরা সবাই আমাদের সাথে থাকবা। আজ এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।